আচ্ছা বাবা, তুমি কি কোনোদিনও চোখে দেখতে পাবে না? আমি যদি বড় হতাম এমন কিছু করতাম যার সাহায্যে তুমি চোখে দেখতে পেতে। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পশু পাখি, তুমি তো আমাকেও দেখতে পারো না। রাজকন্যার কথা শুনে বাবার মন দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে। তনুলতা মা, মন খারাপ করতে নেই। আমি তো তোমাকে আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখি। জানি না কবে আমি আমার দৃষ্টি ফেরত পাবো, আদতে ফেরত পাবো কিনা। কে যাবে ওই রাক্ষস রাজ্যে ব্রহ্মকমল আনতে? তার দিব্য জ্যোতিতেই যে আমার দৃষ্টি ফিরে আসবে। রাক্ষস রাজ্য? সেটা কোথায় বাবা? আমি যাব। রাজামশাই সঙ্গে সঙ্গে কথা লুকাবার চেষ্টা করে। না না, একদম না। তোমাকে আমি আজকে একটা রাক্ষসের গল্প বলবো, শোনো তবে। গল্প আমি শুনতে ভালোবাসি, বলো বলো। এক রাজ্যে এক গুহার ভেতরে মাটির তলায় বসবাস করত এক বড় রাক্ষস। সে সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করত, মানুষ ধরে খেত। তারপর তারপর আর কি, এক রাজার সেই রাক্ষসের সাথে যুদ্ধ করতে গেল। রাক্ষসকে হারাতে পারল না, তার দুটো চোখ হারিয়ে গেল, চিরদিনের মতো অন্ধ হয়ে গেল। রাজা কি ফিরে এলো বাবা? অসুস্থ হয়ে গুহার বাইরে পড়েছিল। সেই যুদ্ধে রাজা তার প্রিয় রানীকে হারালো। গ্রামবাসীরা কষ্ট করে তাকে ফেরত নিয়ে এসেছিল। তারপর থেকেই রাজ্যে সুখ শান্তি উধাও হলো, অভাব অনটন দেখা দিল। তারপর কি রাজা মশাই কখনো যায়নি সেই রাক্ষসের সাথে লড়াই করতে? না না, আর সাহস হয়নি, কোনো দিন আর সাহস করে উঠতে পারেনি। আমি সে রাজ্যে রাজকন্যা হলে অবশ্যই যেতাম, সেই রাক্ষসকে হারিয়ে দিতাম। রাজামশাই রাজকন্যার মাথায় হাত রাখে। এমন সময় ঘরের ভেতর প্রবেশ করে এক দাসী। আসো মা, তোমার খাওয়ার সময় হয়ে গেছে। যাও মা, তুমি খাবার খেয়ে নাও, তারপরে শুয়ে পড়বে। রাজকন্যা তনুলতা দাসীর সাথে চলে আসে খাওয়ার ঘরে। দাসী তাকে আদর করে ভাত মাছ খাইয়ে দিচ্ছে। হঠাৎ তনুলতা বলে ওঠে, আচ্ছা দাসীমা, আমার মা কোথায়? আমার মাকে কি কেউ মেরে দিয়েছে? তোমার মাকে এক রাক্ষস মেরে দিয়েছে। রাক্ষস? বাবা আজকে একটা রাক্ষসের কথা বলছিল। আমার মনে হচ্ছে সেই রাক্ষসটার জন্যই বাবার আজকে এত কষ্ট, তাই না দাসীমা? আমি বড় হয়ে বাবার সব কষ্ট দূর করব। দাসী মা রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দেয়। এইদিকে রাজকন্যা কিছুক্ষণ পর চোখ খুলে বসে আর ভাবতে থাকে, আমি রাজকন্যা, আমিও এই রাক্ষসকে হারিয়ে আমার বাবার দৃষ্টি ফিরিয়ে আনবো, মায়ের মৃত্যুর বদলে নেব। এই বলে ছোট্ট রাজকন্যা রাত্রিবেলা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে হারিয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে। সকাল হতেই রাজপ্রাসাদে ধুম পড়ে যায়। রাজকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাসী, চাকর, সৈন্য, সামন্ত, এমনকি পোষা পাখিও পর্যন্ত রাজকন্যাকে খুঁজতে শুরু করে। রাজকন্যা কোথায় গেল? রাজকন্যা কোথায় গেল? কোথায় গেলি রে মা? তোকে ছাড়া আমার জগৎ যে পুরো অন্ধকার। ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে আয়। চিন্তা করবেন না রাজা মশাই, ওকে আমরা ঠিক খুঁজে পাবো। জঙ্গলে লোক পাঠাও, রাজ্যে বিদেশে দেশে লোক পাঠাও, আমার কন্যাকে তোমরা আমার কাছে নিয়ে আসো। যথা আজ্ঞা রাজামশাই, আমরা আগে থেকেই সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছি দেশে বিদেশে। এদিকে ছোট্ট রাজকন্যা হাঁটতে হাঁটতে একটা সরোবরের কাছে এসে উপস্থিত হয়। খিদের চোটে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎই তার জ্ঞান ফিরে আসে।
তার মুখে জলের ফোঁটা পড়েছিল। তাকিয়ে দেখে সেখানে বৃষ্টি হচ্ছে। সে দৌড়ে একটা গাছের তলায় এসে উপস্থিত হয়। তখন সে বুঝতে পারে তার খিদে পেয়েছে। আমার খুব খিদে পাচ্ছে, আমার খুব খিদে পাচ্ছে দাসিমা, আমার খুব খিদে পাচ্ছে। বাবা, আমার খুব খিদে পাচ্ছে। কান্না করতে থাকে রাজকন্যা। এইদিকে দাসীমা হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে যায়। রাজামশাই রাজসভায় বসে হেঁচকি তোলে। আমার মেয়েটা আমাকে মনে করছে। এতটুকু ছোট্ট বাচ্চা মেয়েটা কোথায় হারিয়ে গেল? এইদিকে জঙ্গলে তখন তুমুল বৃষ্টি। গাছের তলায় দাঁড়িয়ে রাজকন্যা কান্না করছিল। এমন সময় উপর থেকে দুটো ছোট ছোট পাখি রাজকন্যাকে পাকা ফল পেড়ে দেয়। ফল দুটো রাজকন্যার পায়ের সামনে এসে পড়ে। পাকা ফল, তুমি খেয়ে নাও, এতে তুমি কিছুক্ষণের জন্য আরাম পাবে। গাছের তলায় বসে রাজকন্যা ফল খেতে থাকে। তার ভয় হচ্ছে, এই প্রথম সে বাবার কাছ থেকে এতটা দূরে। এদিকে রাজকন্যার পোষা পাখি মিঠু উড়ে উড়ে চারিদিকে নজর রাখছিল। হঠাৎ গাছের তলায় রাজকন্যাকে বসে থাকতে দেখে। রাজকন্যা, রাজকন্যা, আমি খুঁজে পেয়েছি। আকাশ থেকে নেমে আসে মাটিতে। তাকে দেখে রাজকন্যা আনন্দে লাফিয়ে ওঠে। রাজকন্যা, তুমি এখানে? রাজ্যে সবাই তোমার ব্যাপারে চিন্তিত। তুমি ফিরে চলো, রাজামশাই অসুস্থ হয়ে পড়েছেন। আমি ফিরে যাব, তবে সেই দৈত্যকে পরাস্ত করে। এত ছোট একটা মানুষ কি করে একটা দৈত্যকে নষ্ট করবে? তুমি তুমি চলো এখন, তুমি বড় হয়ে না হয়ে আসবে। মিঠু পাখি রাজকন্যাকে অনেক বোঝায়। রাজকন্যা মেনে নেয়। তারপর সে ফিরে আসে রাজ্যে। রাজামশাই তো রাজকন্যার মুখে সমস্ত কথা শুনে চমকে ওঠে। দাসীমাকে বকাঝকাও করে। তুমি ভুল করেছ, ওকে এত গল্প বলার কোনো দরকারই ছিল না। তবে এখন থেকে ওকে কিন্তু চোখে চোখে রাখতে হবে। রাজামশাই রাজকন্যাকে আরো কড়া পাহারার মধ্যে রেখে দেয়। রাজপ্রাসাদের বাইরে যাওয়া তার বারণ। ঘরের ভেতরে বসে বসে রাজকন্যা বিরক্ত হয়। এভাবে ঘরের ভিতরে বসে থাকলে হবে নাকি? আমাকে তো দৈত্যকে পরাস্ত করতে হবে। রাজকন্যা সারা দিন রাত চিন্তা করতে থাকে। অবশেষে একদিন রাতের বেলায় দাসীর কাছ থেকে ছলে বলে কৌশলে জেনে নেয় সেই গুহার সম্পর্কে। রাজকন্যা, এইসব কথা বললে রাজা মশাই আমার গর্দান নেবে। আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি বলো, কেউ কিচ্ছু বলবে না। আর তাছাড়া আমি এখন রাজপ্রাসাদে বন্দি, কি করেই বা বাইরে যাব? ঠিক আছে, এত করে বলছো যখন, শোনো। উত্তরের জঙ্গলের দিকে যেতে গেলে একটা বিশাল বড় সরোবর পড়বে। সেই সরোবরের পাশে একটা গুহা, সেই গুহার ভেতরে থাকে সেই রাক্ষস। রাজকন্যা সমস্ত কথাটা মন দিয়ে শোনে। তারপর রাত ঠিক ৩টের সময় সে আবারও চুপি চুপি বেরিয়ে পড়ে সেই গুহায় যাওয়ার উদ্দেশ্যে। তবে এবার একটু সাবধানতা অবলম্বন করে। অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে ছুটে ছুটে ছোট রাজকন্যা চলে আসে সেই গুহার সামনে। বেরিয়ে আয় শয়তান, সাহস যদি থাকে বেরিয়ে আয়, তোকে আমি মেরে ফেলবো। এই কথা বলার সাথে সাথে এই গুহা থরথর করে কেঁপে ওঠে। গুহার ভেতর থেকে বেরিয়ে আসে একটা গুরু গম্ভীর আওয়াজ। সেই আওয়াজ শুনে রাজকন্যা ভয়ে কেঁপে ওঠে। ও বাবা, কি বিশাল বড়! কে কে আমার এতদিনের ঘুম ভাঙিয়েছে? তাকে আমি তো করমর করে চিবিয়ে খাবো। এই বলে দৈত্য চারিদিক ভালো করে দেখতে থাকে। হঠাৎই দেখতে পায় তার বাড়ির সামনে এক
একটা ছোট্ট বাচ্চা মেয়ে। এটা সেই রাজার কন্যা। এই কন্যাকে বন্দি করব। এই বলে দৈত্য রাজকন্যাকে ধরে গুহার ভেতরে প্রবেশ করে এবং সেখানে এক খাঁচায় বন্দি করে। এখানে তুই বন্দি থাকবি, তুই থাক, বড় হলে তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে দৈত্য জাদু দ্বারা সেই গুহাটাকে অদৃশ্য করে দেয় আর বেরিয়ে পড়ে মানুষ শিকার করতে। এতদিন সে ঘুমিয়েছিল গুহার ভেতরে, এবার সে ঘুম থেকে উঠে রাজ্যে প্রবেশ করে। রাজ্যের চারিদিকে লুটপাট অত্যাচার করে, মানুষ ধরে টপাটপ মুখে পড়ে। রাজ্যে দৈত্যের হামলা হয়েছে শুনে রাজামশাই চিন্তায় পড়ে যায়। দৈত্য হামলা করেছে, কে কোথায় আছো? আক্রমণ করো। রাজামশাই, এ দৈত্যকে হারানো কঠিন। সবাই ভয় পলায়ন করেছে, লুকিয়ে পড়েছে গোপন কক্ষে। ভয়ে সকলে পালাতে থাকে, লুকিয়ে পড়ে এখানে ওখানে। চারিদিকে প্রজা সৈনিক ছোটাছুটি করছে, ছোট বাচ্চা কান্নাকাটি করছে। দৈত্য কাউকে ছাড়ছে না। বড় খিদে আমার। রাজকন্যার পোষা পাখি মিঠু একেবারে উড়ে উঁচু আকাশে চলে যায়। দৈত্য নাগাল পায় না। রাজ্যে দৈত্য হামলা করতে থাকে। ওইদিকে গুহার ভেতরে বসে রাজকন্যা চিন্তিত মনে কান্না করতে থাকে। আমি আবার বোকামো করলাম, আমি আবার বোকামো করলাম। তোমার বন্ধু তোমাকে বাঁচাতে এসেছে। ওই দৈত্য আমার রাজ্য আক্রমণ করছে, সব নষ্ট করে দিচ্ছে। যেটা হওয়ার সেটা হবেই, সেটা আটকাতে কেউ পারবে না। তবে সময় সবকিছু সারিয়ে দেয়। কিছুটা সময়ের মাধ্যমেই তুমি সব আবার ফিরে পাবে। তবে তার আগে তোমাকে শক্তিশালী বলশালী হতে হবে। আমার বাবা কেমন আছে? তোমরা এখানে এলে কি করে? দূর থেকে তোমাকে আমরা এখানে দেখতে পাই, তখনই আমরা এখানে আসি। ওই গুহার ওপরে একটা ছোট্ট ছিদ্র আছে, সেখান দিয়ে আমরা প্রবেশ করি। আমার মুক্তির উপায়? মুক্তির উপায় একটা আছে, তবে একটা কথা মাথায় রাখতে হবে। ধৈর্য, শক্তি আর মনোবল, সব কিছু একত্রেই হবে তোমার মুক্তি। আর বোধ বুদ্ধি। বাবা সব সময় বলতো, যা কাজ করবে সব সময় চিন্তা ভাবনা করে করবে। আমার বোকামোর জন্যই আজকে এই বিপদ। কিছুক্ষণ পর হঠাৎ করে সেখানে দৈত্য ফিরে আসে। ভয়ে সকলে উড়ে চলে যায়। আস্তে আস্তে দিন যায়, মাস যায়। রাজকন্যার বয়স এখন 18। এতদিনে দৈত্য রাজকন্যাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এরই মধ্যে কয়েকবার দৈত্য রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমাকে না বিয়ে করলে তোকে এখানেই বন্দি করে রাখবো। মারা যাব, তবু তোমাকে আমি বিয়ে করব না শয়তান। আর ওইদিকে রাজামশাই এখন প্রায় অসুস্থ। সকলেই ভয়ে থাকে। প্রতি 1 সপ্তাহ ছাড়া ছাড়া দৈত্য রাজপ্রাসাদে আসে আর হামলার আগেই সবাই লুকিয়ে পড়ে। যারা বাইরে থাকে তাদের ধরে টপাটপ মুখে পুড়ে দেয়। কেউ আজ অবধি দৈত্যর সাথে লড়াই করে উঠতে পারেনি। এইরকমই একদিন যখন দৈত্য রাজপ্রাসাদে আসে, তখন রাজকন্যা কাছে আসে। মিঠু আর কিছু পাখি মিঠুকে দেখে রাজকন্যা খুব খুশি হয়। মিঠু, আমার বাবার খবর কি মিঠু? তিনি কেমন আছেন? উনি ভালো আছেন, তবে একটু অসুস্থ তোমার চিন্তায়। এই দৈত্যকে আমাদের হারাতে হবে। এই দৈত্যের দিন দিন অত্যাচার বেড়ে যাচ্ছে। এইভাবে হতে থাকলে পুরো রাজ্যটা শ্মশানে পরিণত হবে। আমি কি করব? বেরোতে পারছি না। একটা উপায় আছে। একটু অন্যরকম গন্ধ পাচ্ছি। ভয়ে মিঠু আর কাঠবিড়ালি ছোট্ট গর্ত দিয়ে এই গুহার বাইরে চলে যায়। এইদিকে রাজকন্যা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। রাজকন্যা, তুমি এখনো আমাকে ভয় পাও?
আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করব না আমি। তুমি আমাকে বিয়ে করলেও সারা জীবন এখানে বন্দি করে রাখবে। না না, আমি তোমাকে বন্দি করে রাখবো না। আমি তোমাকে আমার রাজপ্রাসাদে রানী করে রাখবো। রাজপ্রাসাদ? হ্যাঁ, রাজপ্রাসাদের রানী, আমার রাজপ্রাসাদের রানী। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। এটা তোমার কোনো চালাকি নয় তো? চালাকি হতে যাবে কেন? কোন রাজকন্যা চায় এই গুহায় বন্দি থাকতে? সবাই চায় রাজপ্রাসাদের রানী হতে। আমি তোমার রানী হতে চাই। দৈত্য খুব খুশি হয়। তবে চলো আমার সাথে। এই বলে দৈত্য গুহার তৃতীয় একটা দরজা খুলে দেয়। এতদিনে কখনো রাজকন্যা ওই দরজা খুলতে দেখেনি। দরজা খুলতেই দরজার ওপারে দেখতে পায় বিভিন্ন রকম ফলের গাছ, ফুলের গাছ, সুন্দর বাগান। এত সুন্দর জায়গা থাকতে তুমি ওই গুহায় থাকো কেন? একা থাকতে কার মন চায়? এখানে একা থাকলে মনে হয় আমি পৃথিবীর মধ্যে সব থেকে একা ব্যক্তি। কেউ নেই আমার সঙ্গে। আমি তো আছি, তবে এখানে তো আমি একা। না আছে দাস দাসী, না আছে কেউ। আমি চাই এখানে সবাই থাকুক। তাই হবে। এই বলে দৈত্য হাততালি দেয়। সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে কয়েকটা রাক্ষস, তার সাথে চলে আসে কয়েকটা দৈত্য, কয়েকটা রাক্ষসী দাসী। এ তো দেখছি সবাই রাক্ষস, আমাকে না গিলে খায়। কোনোদিনও না, এরা তোমাকে কোনোদিনও একটুকু আঘাত করবে না। তবে তুমি চাইলে এদের গর্দান নিতে পারো, এদের মারতে পারো, আর এদের উপর হুকুম তামিল করতে পারো। রাজকন্যার মুখে ফুটে ওঠে এক বাঁকা হাসি। তারপর বিভিন্ন রকমের উপাদায়ক খাবার খেয়ে নরম বিছানায় রাজকুমারী ঠিকঠাক ঘুমিয়ে নেয়। এখন ঘুমানোর পর হঠাৎ এক রাক্ষসী তার কাছে আসে। রাজকন্যা, আসো, তোমার চুলে অনেক নোংরা, অনেক জট, পরিষ্কার করে দিই। রাজকন্যা রাক্ষসীর সামনে বসে পড়ে। রাক্ষসী তার চুল আঁচড়াতে শুরু করে। এমন সময় রাজকন্যা বলে ওঠে, তোমাদের এখানে থাকতে কষ্ট হয় না? আমাদের কিসের কষ্ট? আমাদের কোনো কষ্ট নেই। না আছে তোমাদের কষ্ট, না আছে তোমাদের ভয়, না আছে কোনো মৃত্যু যন্ত্রণা। তা তুমি ঠিক বলেছ, আমাদের কিছুই নেই। তবে মৃত্যু যন্ত্রণা আছে, তবে সেটা ভীষণ জটিল। সেটা আমাদের হাতে নেই। কি রকম? সেটা হচ্ছে একটু অন্য রকম, অদ্ভুত, তবে জটিল একটা ব্যাপার। সূর্য ওঠার পর অন্ধকার ঘনিয়ে আসে, তার সাথে বাতাসে সুগন্ধি ভেসে আসে। গাছে ফোটে লাল ফুল, নীল ফুল, ফোটে তারই সাথে প্রাণভোমরা, উড়ে বসে তারই কাছে। ওই প্রাণভোমরাতেই আছে আমাদের শক্তি। কি জটিল ব্যাপার। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। রাক্ষসী তার কাছ থেকে বিদায় নেয়। রাজকন্যা বিছানায় শুয়ে পড়ে। দৈত্য কিছুক্ষণ পরে এসে দেখে তার স্বপ্নের রানী ঘুমাচ্ছে বিছানায়। কিছু বলে না, বাইরে চলে যায়। এইদিকে রাজকন্যা উঠে ঘরে পায়চারি করতে থাকে। ভেবে ভেবে রাজকন্যা কিছুই ভেবে পায় না। এমন সময় সে কান্নায় ভেঙে পড়ে। আর তখনই ঘরের ভেতরে প্রবেশ করে মিঠু। রাজকুমারী, রাজামশাইয়ের শরীর খুব খারাপ। না, এটা হতে পারে না। আমি বাবার কাছে যাব। তা কি করে সম্ভব? এই মায়া কাটিয়ে বেরিয়ে আসা সম্ভব নয়। রাজকন্যা কান্না করতে থাকে। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে দৈত্য। ঘরে কে আছে? কার আওয়াজ পায়? কি হয়েছে তোমার?
হচ্ছে আমার বাবা অসুস্থ, আমি বাবার কাছে যাব। না না না, তাহলে আমি আমার এক্ষুনি প্রাণ নিয়ে নেব। এই বলে রাজকন্যা তার সামনে থাকা একটা ধারালো ছুরি তুলে নেয়। গলায় বসাবার চেষ্টা করতেই দৈত্য এগিয়ে আসে আর বলে, কিছুক্ষণের জন্য তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারবে, তবে এখান থেকে তোমার প্রতিবিম্ব যাবে। ওইদিকে রাজামশাই অসুস্থ, তাই বিভিন্ন রাজ্য থেকে অনেকেই এসেছে রাজামশাইয়ের সাথে দেখা করতে। আর সেখানে উপস্থিত আছে রাজকুমার তরুণ কুমার, সাহসী বীর যোদ্ধা। শুনেছে রাজকন্যা নাকি এক রাক্ষস দৈত্যের কাছে বন্দী। সে ঠিক করেছে রাজকন্যাকে উদ্ধার করবে। চিন্তা করবেন না রাজামশাই, আমি কথা দিচ্ছি আমি ঠিক রাজকন্যাকে ফিরিয়ে আনবই। ঠিক এমন সময় ঘরের ভেতরে হঠাৎই রাজকন্যার একটা প্রতিবিম্ব ফুটে ওঠে। বাবা! অনেক দিন পর নিজের মেয়ের মুখে বাবা ডাক শুনে রাজামশাই সোজা হয়ে বসেন। আমার মা ফিরে এসেছে, আমার সোনা ফিরে এসেছে। কোথায় মা, কোথায়? আয় তোকে একটু জড়িয়ে ধরি, কতদিন তোকে ধরিনি মা রে। আয় মা। না বাবা, আমি আসতে পারিনি, তবে আমি আসব। তুমি আমার অপেক্ষা করো বাবা, কিছুটা দিন। কোথায় কোথায় তুই তুই কোথায় মা? তরুণ কুমার উপস্থিত থেকে দেখে, বুঝতে পারে এটা সেই দৈত্যের মায়া। হঠাৎ রাজকন্যা অদৃশ্য হয়ে যায়। তরুণ কুমার বুঝতে পারে রাজকন্যার সামনে সমূহ বিপদ, তাই সঙ্গে সঙ্গে তিনি রাজামশাইকে বলেন, রাজকন্যাকে আমি ফিরিয়ে আনবই। এই বলেই তার সাদা ঘোড়াই করে ছুটিয়ে চলে সেই গুহার দিকে। তরুণ কুমারও ছোটবেলা থেকে দৈত্যের গল্প শুনে বড় হয়েছে। গুহার সামনে গিয়ে কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় দেখে কটা ছোট পাখি। তুমি রাজকন্যাকে কি উদ্ধার করতে এসেছো? এ পথে এসো বন্ধু। ছোট পাখির পিছু পিছু তরুণ কুমার চলতে থাকে আর গুহার একটা ছোট্ট ফাটলের ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরে প্রবেশ করতেই দেখে চারিদিকে সুন্দর পরিবেশ। এখানেই তার মানে রাজকন্যা আছে, তার মানে আমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে। সাবধান, অনেক রাক্ষস, অনেক দৈত্য এখানে থাকে। তোমার গায়ের গন্ধে তারা তোমার কাছে এসে তোমাকে মেরে ফেলবে। সাবধান। ধন্যবাদ বন্ধু, আমি তোমায় কথা দিলাম এই একটারও মাথা আমি আস্ত রাখবো না। তরুণ কুমার আস্তে আস্তে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যায়। গাছের তলায় বসে একটা দৈত্য ঘুমাচ্ছিল। তরুণ কুমার বুঝতে পারে রাজপ্রাসাদের ভেতরে আছে রাজকন্যা। লুকিয়ে লুকিয়ে সেখানে প্রবেশ করে। রাজকন্যা, আমি এসেছি তোমাকে উদ্ধার করতে। আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। চারিদিকে যা রাক্ষস রাক্ষসী আছে, তারা কেউ আমাদের এখান থেকে যেতে দেবে না। সব সম্ভব। আমার দাদু একটা ধাঁধা বলতো, সেই ধাঁধার চোটে নাকি আমরা এই রাক্ষস দৈত্যটাকে বধ করতে পারবো। সূর্য ওঠার পর অন্ধকার ঘনিয়ে আসে, তার সাথে বাতাসের সুগন্ধি ভেসে আসে। গাছে ফোটে লাল ফুল, নীল ফুল ফোটে, তারই সাথে প্রাণ ভোমরা উড়ে বসে তারই কাছে। ওই প্রাণ ভোমরাতেই আছে আমাদের শক্তি। তুমি কি করে জানলে? সবটাই জানি, কিন্তু সূর্য ওঠার পর কি করে অন্ধকার হতে পারে? এমন সময় দিনের বেলাতেও চারিদিক অন্ধকার হয়ে ওঠে। দুজনে চমকে যায়। জানালা দিয়ে বাইরের দিকে দেখে বুঝতে পারে গ্রহণ লেগেছে। তখন তারা বুঝতে পারে ধাঁধার আসল মানে গ্রহণ লাগার সাথে সাথে বাগানে ফুটে ওঠে হরেক রকমের ফুল, আর তার উপরে উড়ে বেড়ায় অনেক মৌমাছি। এত মৌমাছির মধ্যে আসল মৌমাছি খুঁজবো কিভাবে? আমিও জানি না, তবে আমাদের এটাই একটা সুযোগ। রাজ্য আর দেশটাকে বাঁচাবার জন্য আমাদের সেই মৌমাছি খুঁজতেই হবে। এই বলে রাজকন্যা দৌড়ে ঘরের কোণে রাখা একটা তলোবারি নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে, আর সেই সুযোগে দুজন মিলে মৌমাছিদের উপর আক্রমণ করতে থাকে। আসল মৌমাছি তারা খুঁজে পায় না।
তাদের দিকে এগিয়ে আসে অনেক দৈত্য রাক্ষস। এবার কি হবে? সাহস হারালে চলবে না। ওই যে, ওই দেখো, একটা বড় মৌমাছি, ওটাই মনে হয় সেই মৌমাছি। এই বলে তরুণ কুমার লাফিয়ে পড়ে এসে মৌমাছির উপরে তলোয়ারি এক কোপে মৌমাছিকে 2 টুকরো করে দেয়। আর সঙ্গে সঙ্গে দৈত্য দানব সকলে চিৎকার করে মাটিতে পড়ে যায়। ছটফট করে ওঠে তারা। তুমি স্বাধীন, এবার চলো। দাঁড়াও, আমি আসলে এসেছিলাম ব্রহ্মকমল নিতে। আমি আগে ব্রহ্মকমল নেব, তারপরে যাব। এই বলে রাজকুমারী এগিয়ে যায় একটা গাছের দিকে। সেখান থেকে একটা ফুল নিয়ে ঘোড়ায় করে দুজনে ফিরে আসে রাজমহলে। ফুল আসার সাথে সাথে তার দিব্য জ্যোতিতে রাজামশাই আবারও চোখে দেখতে পায়। অনেক দিন পর নিজের কন্যাকে দেখে রাজামশাই বুকে জড়িয়ে ধরে। চারিদিকে জয়ধ্বনি পড়তে থাকে।